একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, এই মন পিঞ্জরে যত্ন কইরা আগলায়া রাখতাম, তোর পাটি করার সাজ সরঞ্জাম নিয়ে আইতাম, তোরে যত্ন ভরে ক্লাসে করে গিলাইয়া দিতাম। ও পাগলি রে তুই ভুলে গেলি রে, আমার যত্নে ভরা ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার হৃৎপিণ্ডে লাথি মারার অধিকার দিল কে? ওরে পাগলি তুই অপরাধী, তোর ক্ষমা নাই রে। ওরে পাগলি রে তুই অপরাধী রে, আমার যত্নে ভরা ভালোবাসা দে ফিরাইয়া দে। ওরে পাগলি রে তুই ভুলে গেলি রে, এই গামলার আর ল্যাটা মাছের সম্পর্কটা রে। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কীর্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে গানটা যে গাইলাম, কেন গাইলাম আমি বলবো না, বলবোই না, রোজ তো বলি, আপনারা বুঝে নিন, সবই কি সব কাম মেহি করু। তো গানটা কেন গাইলাম সেটা না বললেও কি যায় আসে, কি ফারাক পড়তা है। এখন ভিডিওটা কি নিয়ে হচ্ছে সেটা হচ্ছে বড় কথা, গানটা কোনোই বড় কথা নয়। তবে কেমন হয়েছে গানটা সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাকে লিখতে ভুলবেন না। আর অনেক দিন পর বিশ্বাস করুন এই গানটা শুনলাম, মানে হঠাৎ মনে পড়লো তো গুনগুন করছিলাম গানটা। আমার কিন্তু এই গানটার সুরটা খুব ভাল লাগে, কথাগুলো বেশ ভালো, বিশেষ করে গল্পর বিষয়বস্তু যেটা, গানটার যে মেন বিষয়বস্তু, যে একটা মেয়ে ধরে ছাড়ে, তো সব ছেলেদের অনুভূতি নিয়ে খেলা করে, এই জিনিসটা কিন্তু খুব ভালো। এখনকার আমাদের যে সিনারিও আমরা দেখছি তাতে কিন্তু বেশ একেবারে খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে যায়, তাই না? তো যাক, সেগুলো ছাড়ুন, বাদ দিন, ওটা অন্য প্রসঙ্গ, তাই না? অন্য প্রসঙ্গ। তো তাহলে এবার অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে কি নিয়ে এই ভিডিওটা। টিনের ভিডিও দেখলাম, নতুন লেটেস্ট ভিডিও। সেটা কি, তার সবার আগে কি দেখি আমি, টাইটেল আর থাম্বনেল। আজকে তো থাম্বনেলে একেবারে পুরো চিপকা চিপকি, কি হাইকোর্ট, বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে। তো যাই হোক, অবশ্যই দেখাতে তো হবেই, দেখা দেখি সব কিছু তো করে না। দেখা দেখি দিল মেরা ঝুড় গয়া রে, লেকে পরদেশি দিল উড় গয়া রে। তো যাই হোক, গেছে যেহেতু আমরা আগের দিনই দেখলাম, সেটা হচ্ছে কি না, হাইকোর্টটা খুব এখন আমাদের দেখা চলছে, তাই না? আমি কলকাতায় থাকি ঠিকই, হাইকোর্টে যাইনি সেটা বলবো না, অবশ্যই গেছি একবার। কি যেন বলে, দরকারি মানুষের যায় হাইকোর্টে, গেছিলাম, কিন্তু ওই এজলাস বা ওই সব কিছু না, জাস্ট বাইরেটুকু। আর ওখানে বলে রাখি যে এরা বারবার যাচ্ছে, তো ওখানে খাবারের দারুণ দোকান আছে ওই কোর্ট চত্বরে, না দারুণ, ওই খাবারের জন্যই মেনলি যাওয়া। ওখানে শুনেছিলাম, আমার খাওয়া হয়নি, শুনেছিলাম একটা জায়গায় কাঁসার থালাতে ভাত টাত সব সার্ভ করে, তার মধ্যে মাটনের ঝোল দিয়ে ভাত দিয়ে হেভি। তো ওই জায়গাটা কিন্তু খুব ভালো। তো ওখান থেকে, হাইকোর্ট থেকে একটুখানি এগিয়ে গেলেই কিন্তু আমাদের এই যে খুব ভাইরাল হয়েছে নন্দিনী দি, যে তার দোকানটা কিন্তু ওইখান থেকে আশেপাশেই, কাছাকাছি। তো যাই হোক, সে অনেক কথা হলো এইসব বিষয় নিয়ে, হাইকোর্ট নিয়ে অনেক কথা হলো। তো এবার দেখলাম ভিডিওর, তো সেখানে চিপকে দিয়েছে হাইকোর্টের সামনে। বাবা, মানে হাইকোর্টে যাচ্ছে না এরা তাজমহলে যাচ্ছে, ভগবানই জানে, সব হাইকোর্টে সব যাচ্ছে। তবে হ্যাঁ, দর্শনীয় স্থান তো বটে। বিল্ডিংটা দেখেছেন কি সুন্দর, সেই ব্রিটিশ আমলের তৈরি করা সেই রকম স্থাপত্য, দারুণ ভীষণ ভালো। তো অনেক পুরনো, আমাদের কলকাতা হাইকোর্টটা মানে ঐতিহ্যবাহী একটা বিল্ডিং, আমার ভীষণ ভালো লাগে দেখতে। ওই পুরো চত্বরটাই আমার এত ভালো লাগে না, মানে ওটাই মনে হয় আসল কলকাতার যে আসল হৃৎপিণ্ড, না ওই এরিয়াটাতেই পুরো রয়েছে। আমার খুব ভালো লাগে, ওখানে যখনই যাই আমি হাঁ করে দেখি। তো যাই হোক, কলকাতায় জন্মেছি কিন্তু আমি, তাহলে ভাবুন যারা কলকাতায় জন্মায়নি তারা তো ওখানে ওগুলো দেখলে তাদের তো খুব ভালোই লাগবে, দর্শনীয় স্থান তো বটেই। তো সেই রকমই আজকে দর্শন করতে গেছে আরও একজন। তো তার থাম্বনেলটা তো দেখলাম, এবার আসি আসল, সেটা কি না, টাইটেল মারাত্মক, মার ডালা। এইরকম একটা দারুণ টাইটেল লিখেছে, কি বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। তো ভালো কথা, এই কথাটা তো আমরা কেউ মানে করিনি, মানে বানাইনি, এটা কারুর না কারুর কথা, যেটা কিনা এখন আমাদের মুখে রয়েছে। তো টিনের কমেন্ট বক্সে প্রচুর আসে। তো আমি কিন্তু আমার আগের যে ব্লগটাতে ওকে নিয়ে বলেছিলাম, তাতে কিন্তু এই লাইনটা বলেছিলাম, যেহেতু একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
সেখানে বলেছিলাম যে দেখুন বন্যের এই যে বলে বন্যেরা বনে সুন্দর আর শিশুরা করে, তো সেটা কি এখন আর আজকের ডেটে দাঁড়িয়ে মনে হয় এটা মানে এই কথাটার আর গ্রহণযোগ্যতা রয়েছে? তো ও সেইখান থেকেই নিয়েছে, এটা ওর মস্তিষ্ক প্রসূত নয়, সেটা খুব ভালো করেই জানেন। তো ওখান থেকেই যে জাস্ট চিপকে দিল এটাই বোঝানোর জন্য। তো যাই হোক, ভিডিওটা আমি যে করেছিলাম সেখানে একটা একদম সত্যিকারের ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা বাংলাদেশে ঘটেছে একদম সম্প্রতি। একজন মা সে বাচ্চাকে খুন তো করেইছে, কিন্তু সেটাকে আবার নিজে হাতে খুন করে সেটাকে একটা দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা করেছে। মানে কতটা ক্রিমিনাল মাইন্ডেড হলে কোনো মা এই জিনিসটি পারে করতে, সেটাই বলেছিলাম। তো যাই হোক, আজকে আবারও আপনাদের সামনে সেরকমই একটা ঘটনা তুলে ধরবো, যেটা একদম সত্যি। যে ঘটনাটা আমাদের ভারতবর্ষেই ঘটেছে, মহারাষ্ট্রে, ঠিক আছে? তো ওই ঘটনাটা আপনারা শুনবেন, শুনে তারপরও যদি আপনাদের মনে হয় যে বন্যরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে, তাহলে আমাকে এসে লিখে দিয়ে যাবেন যে হ্যাঁ, তারপরেও বলবো যে মাই হচ্ছে বাচ্চার জন্য বেস্ট জায়গা। তো সেটা শেষে বলছি। আগে চলে আসি, টাইটেল থাম্বনেল দেখে নিলাম, তো ভিডিও শুরু হলো। তো শুরুতেই একটাই কথা দেখলাম আজকে, যে একটা সাদা রঙের সাদা চিটচিট একটা ড্রেস পরেছে, যেটা মানে ওয়ান পিস মনে হলো, আর তার মাও ওরকমই টাইপের একটা কুর্তি পরেছে। তো দিয়ে মা বেটি দুজনে বসলো টোটোতে বসলো। টোটোতে উঠে সবার আগে ডেস্টিনেশন কি না, যেতে হবে স্টেশনে। তো দাদাভাই ছেড়ে দিল, তারপর চলে আসলো স্টেশনে, সেখান থেকে বসিরহাট। তো বসিরহাটে স্টেশন তো কিছু দেখালো না, বাট তারপরেই হঠাৎ করে দেখালো একটা গাড়ি। তো যখন ও বলছিল যে আমাদের যেতে হবে কোথায় না, হাইকোর্টে, তো যাবো একটু ছুটতে, মনে আছে সন্দীপ তার টাইটেলে লিখেছিল যে কোনো ছোটাছুটি করে লাভ নেই, বা অনেক তো ছোটাছুটি হলো, এবার চলো হাইকোর্ট, এরকম একটা লিখেছিল না? তো সেটাকেই ও ক্যাচ করে নিয়ে বললো যে যাই একটু ছুটে আসি। তো সেই ছোটাটা কোথায়, হাইকোর্ট। তো যখন যাবে বলছিল তখন কিন্তু একটা জিনিস বলল যে আমি যাব কার সাথে না, আমার লয়ারের সাথে, আমি দাদা বলেই ডাকি, ঠিক আছে? বললো লয়ারের সাথে যাব, দাদা বলেই ডাকি। তো সেখান থেকে যখন দেখলাম যে আবার একটা গাড়িতে বসে আছে, সেখানে বলল যে আমাদের এই নাক ঘুরিয়ে কান ধরা হয়েছে, কি না সোজাসুজি যেখান থেকে উঠেছি তালপুকুর, বাবুদের তালপুকুরে, হাবুদের ডালপুকুরে হিকিবাস করলো তারা, বলি শোন একটু দাঁড়া। তো বললো তালপুকুর, এমন একটা তালপুকুরের সামনে দাঁড়াতে বলেছে যেই তালপুকুরে কিন্তু ঘটি ডোবে না, ঠিক আছে? তো সেই রকম দেখে একটা তালপুকুরের সামনে ওদের দাঁড়াতে পড়েছে। তো বলছে আগেই বললে পারতো, হ্যাঁ এই বসিরহাট এই তালপুকুর এসব না করে যদি ডাইরেক্ট তালপুকুর করতো, তাহলে আর আমাদের ট্রেন ধরতে হতো না, সোজা টোটো করে তালপুকুরে আসতাম, সেখান থেকে গাড়ি করে চলে যেতাম। কিন্তু বুঝতে হয় অনেক কিছু ব্যাপার থাকে, তাহলে তো সেরকম হলে তো গাড়িটা যখন এত দূরই যাবে, সে বাড়ির সামনে থেকে তুলতে পারলো না না, এরকম হয় যখন মানে মুখে এক মনে আর এক থাকে মানুষের, তখন এরকমই হয়। মানে মুখে এক মনে আর এক, মানে প্লিজ ডোন্ট টেক ইট রং। আমি এটা বলছি না যে মুখে বোন আর কাজে মন, ওটা বলছি না। আমি বলছি যে হয় ওরকম, অনেকে মুখ ফুটে বলতে পারে না যে আবার অতটা যাব, আবার একটা এক্সট্রা তেল খরচা হবে, তেলের পয়সা কি তেরা বাপ দেগা, এটা বলতে পারে না। তো সেই জন্য ওরকমভাবে বলতে হয়, একটু বুঝে নিতে হয়। তো যাই হোক, সেরকমভাবে আর লোকের চক্ষুরও তো একটা ব্যাপার আছে না, হঠাৎ করে এরকমভাবে হঠাৎ কাউকে বাড়ির থেকে তুলে নিয়ে আসছি, যে যাচ্ছে একজন দাদা যথেষ্ট এলাকায় সুনাম রয়েছে, সবাই জানে, কারণ সে শুধু মানবাধিকার নয়, সে অনেক কিছু করে। তো এবার আপনারা ভাববেন যে কী ব্যাপার, তুমি তো এক্ষুনি বললে ও উকিলের সাথে গেছে, মানবাধিকার বলছো কেন? আরে হ্যাঁ, সেটাই তো বলছি, যে সাথে যার সাথে গেছে সেটা আমাদের সেই মানবাধিকার দাদা, যে কিনা ধরে আর ছাড়ে। এই যে ধরে ছাড়েনি একটা গান গাইলাম না, মাইয়ারে অপরাধীরে, তো ওই রকমই এই দাদাও কিন্তু একবার হাত ধরে একবার হাত ছাড়ে। ভুল ভাববেন না কিন্তু, ধরে ছাড়ে মানে রিলেশনের কথা বলছি না। এই যে বোনের একবার হাত ধরলো, যে একদম হাত ধরলাম তোমাকে, আমি তোমার বাচ্চা তোমার হাতে তুলে দিয়ে ছাড়বো, তারপরেই বললো আমি সরে গেছি, কারণ অনেক লোক রয়েছে, 12 জনের কাছে গিয়ে একই গল্প শোনালে সেরকম মানে 12 জনকে যারা একই গল্প শোনায়, সেরকম 12 গল্পী মানুষের সাথে আমি থাকি না। তো সেই জন্য সরে গেছিল, কিন্তু সেটা চুপি কাউকে যেন না জানতে পারে এরকম।
তো যাই হোক, তো এটাই হচ্ছে ব্যাপার যে আমাদের যাকে উকিল বলল যে উকিলের সাথে যাচ্ছি, সে কিন্তু আর কেউ নয়, নান আদার দেন আমাদের সমাজসেবী দাদা। সমাজসেবী দাদা যার নাম, ও মাই গড, ফোকলা রে তুই গেলি রে। এইবার আমি ভাবি যে ফোকলা আমাকে যে মেসেজ করেছিল যে দিদি ভাই খুব খুশি হয়েছ তো তুমি, এইবার বুঝতে পারছি। এই যে ওকে বেশ ভালো রকম ডোজ দেওয়া হয়েছিল, মনে আছে? ফোন করেছে বলেছিল যে একজন দাদা আমাকে ফোন করে বলছে যে ওর জীবন হেল করে দেবে, ওর বাবা মাকে মানে থানায় ডেকে পাঠাচ্ছে, ফোন করাচ্ছে, এইসব যে বলেছিল একজন দাদার সম্পর্কে। যে আচ্ছা বলো তো এটা পসিবল? আমি একজনের সাথে চ্যাট করেছি, তার জন্য কি এটা পসিবল? যে গল্পটা করেছিল না, এই যে বললো না, আমাকে বলেছিল না, তো আমি বুঝতে পারছি এই জন্যই এই আর কি ফোনটা করিয়েছিল। এটা আমরা এবার পরিষ্কার। তো যাই হোক, দেখলাম যে গাড়িতে ওঠা হয়েছে। তো চিন্তা করে দেখুন, যাবে কলকাতা, যাবে কলকাতা, সেখানে বলেছে মানে ভালোর জন্যই বলেছে যে গাড়ি করে একসাথে নিয়ে যাব। হ্যাঁ, সেখানে শুধু একটু মানে ট্রেন থেকে একটুখানি এগিয়ে আসতে হয়েছে বলে আমাদের টিনের কি গোসা হয়েছে, তাই জন্যই তো ওরকমভাবে ঠুকে বললো যে আমাদের কানটা এরকম ঘুরিয়ে ধরানো হলো। তাহলে বুঝুন, মানে কলকাতা অবধি যেও আরামসে স্মুথলি যেতে পারছে, হাইকোর্ট অবধি যেও স্মুথলি যেতে পারছে, সেটা ওর কাছে কোনো ব্যাপারই নয়। ওর কাছে ওটা কোনো ব্যাপারই নয় যে ওকে যে মানে হাসনাবাদ থেকে পুরো ট্রেন ধরে শিয়ালদা যেতে হলো না, শিয়ালদা থেকে আবার কিছু একটা করে হাইকোর্ট পৌঁছাতে হলো না, সেইটাও মানে এইটুকু যে এতটা যে জার্নি করতে হলো না, তার জন্য একটুখানি যে তালপুকুরে, শুকনো তালপুকুরে আসতে হয়েছে, তাতে দেখেছেন কীরকম গোসা দেখালো। তো এরকম গোসা দেখানো যায় কার সাথে বলুন তো? যার সাথে সম্পর্ক সেরকম থাকে, যারা মনে করে যে আচ্ছা উনি তো আমার কাছেই যাচ্ছেন, তাহলে আর এই কথাগুলো কেন আমি বলছি, তাই না? আমারই তো কাজটা, তাহলে আমাকে একটু যদি ঘুরে আসতে হয়েছে কি আছে, আমি তো বাদবাকি পথটা একদম স্মুথলি যেতে পারবো। বাট এখানেই ক্যাচ তো এখানেই যে এই যে যাওয়াটা, এই যে পিটিশন ফাইল, হ্যানা ত্যানা, এই সমস্ত কিছু একটা আইওয়াস, একটা ঢপের চপ। তাহলে বুঝুন, হ্যাঁ বুঝুন তাহলে যে যার কাজ, যে মনে করবে যে আমার কাজেই একজন মানুষ যাচ্ছে, আমাদের ওপর এহসান করছে, আমাদের সাথে যাচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু কেউ কখনোই আমরা মানে একান্ত খুব ছোট লোক না হলে, অবশ্যই এরা সত্যি ছোট লোক, যদিও এরা করতেই পারে, আমরা তো দেখেছি না এরা কতটা বেঈমান, কতটা এহসান ফারামোশ, তাও মনে মনে সন্দেহ জাগে, ডাউট হতা হয়। তো যাই হোক, সেখানে চিন্তা করে দেখুন, এরকম ভুরু একেবারে এরকম তুঙ্গে তুলে বলছে আমাদেরকে কান ঘুরিয়ে ধরতে হলো। তো যাই হোক, সেখান থেকে তারা চললো। তো এটা পুরোপুরি আইওয়াস, এই জন্যই বলছি, কারণ যদি সত্যি ওর জন্য যাওয়া হতো তাহলে কিন্তু ও এরকমভাবে বলতে পারতো না। তো এটা ওই যেহেতু সন্দীপরা গেছে, দেখেছে সন্দীপরা গেছে, বেশ ভালো ভিউজ হয়েছে, তো ও যখন গেছে তো তার মধ্যে হয়তো যার সাথে যাচ্ছে তার কোনো কাজ থাকতেই পারে। তো চলো ঘুরে আসি, কেন বলছি, ক্রমশ প্রকাশ্য। তো যাই হোক, সেখান থেকে রাস্তাঘাট দেখতে দেখতে যখন গিয়ে পৌঁছালো কোথায়, অ্যাটমসফিয়ারের সামনে। অ্যাটমসফিয়ারটা দেখাতে বলছে যে এই যে বিল্ডিংটা দেখছেন, এটা এখান থেকে ফ্ল্যাট শুরুয়াতি হচ্ছে, এটার দাম শুরু হচ্ছে 1.5 কোটি টাকা থেকে, 1.5 কোটি টাকা থেকে শুরু হচ্ছে। এই এখন দেখে গেলাম, ঠিক আছে, পরবার যখন আসবো কিনে নেবো, কোনো অসুবিধা। ওর মা বলছে পুরোটা, বলছে হ্যাঁ একদম, ওই যে মনে আছে থলি করে যেরকম টাকা নিয়ে গিয়ে আইফোনটা কিনেছিল, ও ভাবছে অ্যাটমসফিয়ারের যে ফ্ল্যাটটা বা পুরোটা মানে খুবই কোনো ব্যাপার না, যাবে থলি করে টাকা দেবে, দিয়ে আর কিনে নিতে পারবে। তো যখন 1.5 কোটি বললো, তখন সামনে যিনি বসে আছেন তিনি কিন্তু কোনো কথা বললো না। আর ইনফ্যাক্ট আমার মনে হয় এই 1.5 কোটি টাকার গল্পটা উনিই দিয়েছেন, যে এই যে দেখছো এই ফ্ল্যাটগুলো, এইগুলো দেখছো, এখানে এক একটা ফ্ল্যাট শুরুয়াত 1.5 কোটি টাকা থেকে। পরবর্তীকালে বলল যে আমি এখানে একটা ফ্ল্যাট ওপরে একটা মানে আমার যত মনে হয় যে যেটা যে ওদের সুইমিং পুল এরিয়া আছে, যেটা ঝুলন্ত, বলছিল আমি এখানে একবার একটা পার্টিতে এসেছিলাম। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অ্যাটমসফিয়ারে এখন যার রেট চলছে মিনিমাম
15 থেকে 18 কোটির নিচে ওখানে কোনো ফ্ল্যাট নেই। 15 থেকে 18 কোটির নিচে ওখানে কোনো ফ্ল্যাট নেই। তাহলেই বুঝে যান যে এই যে যারা আর কি কুয়োর মধ্যে থাকে, সেই কুয়োর থেকে দুটো সোনা ব্যাংকে তুলে নিয়ে ঘক 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 যারা পেছনে বসে করছিল, ও একটা সোনা একটা কোলা, তো দুটো ব্যাংকে যে পেছনে বসিয়ে নিয়ে ঘক ঘক করতে করতে যে এসছে, সেই ব্যাংকগুলোকে ওটা দেখিয়ে বলছে, সেই বলেছে যে এখানে 1.5 কোটি টাকা শুরু। আর ভাই আমরা যেখানে থাকি আউটস্কার্টস, এখানেই 2 BHK ফ্ল্যাট সব মিলিয়ে খুব কম হলেও 55-60 লাখ টাকার নিচে পাবে না। সেখানে অ্যাটমসফিয়ারে নাকি বলছে 1.5 কোটিতে শুরু। আর ও কিনবে, ভালো কথা, কিনলে ওখানে থাকবে যখন, তারপর জিজ্ঞাসা ওকে যখন যাবে ওর বাবাকে বলে, কোথায় যাচ্ছ বাপি? কানমারি। আর এখানে ওরকম ঠাম্মিয়ে রেখে নাচবে, সবাইকে মনোরঞ্জন করবে, মানে কুচবি। তো বুঝতে পারছেন এই ঢপবাজ লোকটা, ওদের যে গাড়ি করে নিয়ে যাচ্ছে, সেই ঢপবাজ লোকটা কত বড় ঢপবাজ, বুঝতে পারছেন? ও যে কত ওই ফ্ল্যাটে, কোন ফ্ল্যাটে ও গেছিল পার্টি করতে, বুঝতে পেরেছেন তো? বুঝে নিন। তো ওই যে অ্যাটমসফিয়ার যখন প্রথম একদম ইনিশিয়াল স্টেজে যখন মানে বিল্ডিং সেরকমভাবে তৈরিও হয়নি, সেই সময় থেকেই মোটামুটি ওগুলোর দাম খুব কম হলেও 4-5 কোটির মতো, 3-4 কোটি তো হবেই, এরকম থেকে শুরুয়াত ছিল। আর এখন তো তৈরি হয়ে যাওয়ার পর ওখানে তো লোক বসবাস করছে, ওখানে কোনো মানে 15 কোটির নিচে কোনো গল্প নেই। তো বুঝে নিন যে কিরকম, মানে একজন মুখ খুললে মিথ্যে কথা বলে, আর একজন মুখ না খুলেই মিথ্যা কথা বলতে পারে, বুঝতে পারছেন? দারুণ জুটি, ও দারুণ। তো যাই হোক, সেখান থেকে মা ফ্লাইওভার ধরে চলে গেল কোথায় না, হাইকোর্টে। তো হাইকোর্টের সামনে ঢুকেই যেগুলো সন্দীপ দেখিয়েছে সেগুলো ওকে না দেখালে চলবে, তো সেখানে টাউন হলটা আমাদের দেখালো। টাউন হলের সামনে দিয়ে গেল। তারপরেই ভেতরে, হাইকোর্টের ভেতরে যেখানে কোনো উকিলের সাথে দেখা সাক্ষাৎ, সেগুলো কিছু করলো না, বললো এমনিই বললো যে পিটিশন জমা হয়ে গেছে। তো এই একটা পিটিশন জমা, এটা যে কতটা লেন্দি প্রসেস, আপনাদের মধ্যে যারা কোর্ট আদালত এগুলোর সাথে যুক্ত তারা জানবেন। সেখানে ও বললো আমাদের বেশি সময় লাগেনি, আমাদের তো মানে জজ সাহেব আর কি এরকম করে বসেই ছিল, আসুন 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 আসুন, আপনি আসবেন, সঙ্গে সঙ্গে পিটিশন আমি জমা নিয়ে নেবো। তো এরকমভাবে বললো। তো যাই হোক, সে হয়েছে না হয়েছে সে তো সময় বলবে। তো তারপরেই কোথায় যেতে হলো না, যেখানে যেখানে সন্দীপ পদধূলি দিয়েছে সেখানে ও সেই পদধূলি এরকম করে না নিলে তো ওর হবে না। তো সেই জন্য গেল কোথায়, ক্যান্টিনে। তো সেই সন্দীপরা যে ক্যান্টিনটায় বসেছিল আর ও যে ক্যান্টিনটা বসেছিল, মানে জায়গাটা একটু অন্তর ছিল, কিন্তু ওকেও ক্যান্টিন যেতে হলো। তো ক্যান্টিন গেল, গিয়ে একটা চা খেয়ে তারপর চলে আসলো কোথায়, তো কলকাতার মনোরম দৃশ্য। কালকে আমরা জানি খুব সুন্দর বৃষ্টি হয়েছে। আমি কালকে যখন ভিডিও করছিলাম, আমার মানে ব্যাকগ্রাউন্ডে আপনারা সবাই দেখেছেন যে কীরকম বৃষ্টি পড়ছিল, কীরকম ঝড় হচ্ছিল, কীরকম বিদ্যুৎ চমকা ছিল। তো ওরা যখন ওখান থেকে বেরিয়েছে তখন ওটা মানে সবে আর কি শুরু হবে, সেই পর্যায়ে ওরা দেখেছে। তো সেখান থেকে গাড়িতে উঠে কোথায় গেল, সোজা গেল কোথায়, চায়না টাউন। তো চায়না টাউনের বিগ বসে। তো আমার মনে হয় এই সমাজসেবী দাদা স্লো হ্যাঁ, তো এই সমাজসেবী দাদাকে দেখা গেছে যখন উঠছিল হাইকোর্টের, যখন সিঁড়িতে উঠছিল তখন দেখা গেছে ওনাকে পিছনে। আর এটা সমাজসেবী দাদা, এটা আমি এত হলপ করে কেন বলতে পারছি, কারণ যখন ওই দাদুর হোটেলে দাঁড়িয়েছিল, ওরা যখন আসছিল তখন দাদুর হোটেলে দাঁড়িয়েছিল, সেখানে ডিম পাউরুটি যখন খাচ্ছিল তখন ওনার হাতে ট্যাটু দেখা গেছে। ওই ট্যাটুটা ওই সমাজসেবী দাদার আর কি, তারও সেম। তো ওটা উনি এখানে কোনো রকমভাবে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। তারপরে দেখলাম যে কত মানে এই দাদার সাথে এমন সম্পর্ক হয়ে গেছে যে উনি ক্যামেরা পার্সন পর্যন্ত ওর হয়ে গেছে। ওনার টিনের ক্যামেরা পার্সন যখন বেরোচ্ছিল, হাইকোর্ট থেকে যখন বেরোচ্ছিল, তখন দেখলাম একটা সিনে ওর মা আর ও দুজনে সিঁড়ি দিয়ে নামছে, সেটাকে কি সুন্দর করে ক্যামেরা ক্যাপচার করেছে, সুন্দর করে। এর আগেও আমাদের দেখেছিলাম ফোকলা কি সুন্দর করে চলন্ত বাসের মধ্যে, ফাগুনের মোহনায় ডিডিডিক ডিডিডিক ডিডিডিক, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, চম্পা পুরো। তো যাই হোক, ও ভালো কথা। তাহলে এই ওই এক দাদা ভাই, নতুন দাদা ভাই, তাকে কেন ডাকলো না? সেও তো কলকাতায় থাকে। ইস,
আহারে। তো যাই হোক, বুঝলাম যে সময়টা হয়তো সেরকমভাবেই, তার কারণটা হচ্ছে গিয়ে পরবর্তীকালে যেহেতু একটুখানি ব্যাপার ছিল না, চায়নাটাউনে যখন প্রোগ্রাম মানুষের থাকে তখন তারা আর অন্য কোনো কিছু রাখে না। তো চায়নাটাউনে গেল বিগ বস। তো সমাজসেবী দাদা স্লো হ্যাঁ এটুকু তো বুঝলাম, কারণ বিগ বসটা অনেক অনেক পুরনো, মানে ওটা এক সময় কোন এক আমলে কোন এক জামানায় গিয়ে খেতাম। এখন হচ্ছে চায়নাটাউনের হেভি হ্যাপেনিং হচ্ছে গিয়ে গোল্ডেন জয়টা হেভি হ্যাপেনিং, বাট এরা তো একটু ওইসব দিকে থাকে, একটাই চিনে রেখেছে, ভালো কথা। যাক, তো সেখানে গিয়ে অনেক বছর পর দেখলাম আমাদের পুরনো জায়গা, যেখানে এই চায়নাটাউনে একটা সময় এমন ছিল সপ্তাহে খুব কম হলেও 2 থেকে 3 দিন যেতাম। তো যাই হোক, সেটা অনেক আগেকার কথা বলছি। তো এবার হচ্ছে গিয়ে দেখলাম খাবার দাবার অর্ডার করা হয়েছে। ও ওয়াও, এইবার বুঝলাম যে এই যে ঝটিকা সফর তার অরিজিনাল কারণটা কি। সেটা হচ্ছে কি না, ये हम है, ये हमारा दादा है और हम यहाँ पे पार्टी कर रहे हैं। तो পুরো পার্টি মুড, তার মধ্যে চলে আসলো ড্রাই চিলি চিকেন আর ফিশ ফিঙ্গার, আর তার সাথে অ্যাকম্পানি দেওয়ার জন্য অবশ্যই থাকবে বিপি। কি কালারটা দেখে বিপি মনে হচ্ছিল, ওটা বিপি। দাদা ভাই দাদা টিম দুজনে মনে হচ্ছিল হাই অন বিপি। ইয়েস বিপি, ব্লাড প্রেশার নয় কিন্তু, ঠিক আছে? ওটা হচ্ছে গিয়ে ধরে নিন বেতাল স্প্রাইট। তো সেই যারা বেতাল হতে চায়, যারা নিজেদেরকে মাতাল করতে চায়, তারা খায়, পান করে বেতাল স্প্রাইট। তো সেই বেতাল স্প্রাইট কিন্তু দেখা গেছে যখন দাদার দিকে ক্যামেরাটা একটুখানি খাবার দেখানোর জন্য দেখানো হয়েছিল, তখনই দেখলাম ওই সোনালি কালার, কেউ আর বলে কি, একবার যার জীবনে সেই সোনালি কালার এসছে তারা ঠিক চিনে যায়, সে সেখান থেকে সোনালি কালারের সাথে সম্পর্ক থাক না থাক ভোলে না। তো ওই কালার দেখেই বুঝে গেলাম। তো যাই হোক, সেখানে আর তারপর যখন খাওয়া দাওয়া হচ্ছিল তখন সেখানে ওই পিটিশন জমা দেওয়া হয়েছে না, তো সেখানে সঙ্গে সঙ্গেই আবার দেখলাম যখন খাচ্ছিল তখন টিন বলল যে আমার ছেলে খেতে এটা ভালোবাসে, আমার ছেলে খেতে খুব ভালোবাসে, ও যদি দেখে তাহলে ওকে দিতেই হবে, কোনোভাবে আটকানো যাবে না। তো উনিও বললেন যে আমারও ছেলে খুব ভালোবাসে। তখন দুজনের মধ্যে কথা হয়ে গেল, ও তাহলে আমার ছেলে তোমার ছেলে খুব ভালো বন্ধু হবে, একদম যেরকম আমরা তেমনি ওরা, খুব সুন্দর করে মিলেমিশে এরকমভাবে থাকবো, মানে বাচ্চাগুলো আর কি, খুব সুন্দর ওরা থাকবে। তো সেই জন্য সব ব্যবস্থা হয়ে গেলো। তো সেখান থেকে খাওয়া দাওয়া তো খুব জম্পেশ হয়েছে, খুব ভালো করেই বুঝতে পারছি। তারপর মেন কোর্সে আবার ফ্রাইড রাইস ছিল, তার সাথে এমনি হয়তো চিলি চিকেনই ওটা মনে হলো, বা চিলি ফিশ কিছু একটা ছিল। তো যাই হোক, যে খাবারগুলো আমাদের দেখালো সেই খাবারগুলোর মধ্যে আমরা দেখেছি 2টো স্টার্টার দেখিয়েছে, এক হচ্ছে ফিশ ফিঙ্গার, এক দেখিয়েছে ড্রাই চিলি চিকেন, তাই তো। তো এই দুটো আইটেম খেয়ে এমন কি পেট ভার হয়ে যেতে পারে, যার জন্য মেন কোর্সের খাবারগুলো খেতে পারেনি। ইউ নো হোয়াট আই মিন। একটু ডুগু করলে এরকম হয়, আর খাওয়া যায় না, একদম খাওয়া যায় না। তো সেই জন্য কী করতে হবে, অগত্যা সেই খাবারগুলো কি আর ফেলে দেবে, সেই খাবারগুলো প্যাক করিয়ে নিয়ে গেল। তো যদিও কতটা খেয়েছে না খেয়েছে সেগুলো আমাদের, বা কাকে দিয়েছে সেটা আমাদেরকে পরবর্তীকালে কিন্তু দেখায়নি। তো তারপর রাস্তা দিয়ে যখন ফেরার পথে আবারও রাস্তার মনোরম দৃশ্য, তো সেখানে কিছুটা অংশ দেখলাম মিউট ছিল, হয়তো কোনো এমন গান ছিল সেই গানটার জন্য হয়তো মিউট হয়ে গেছে। তো তারপরে দেখা গেল কি না, মিষ্টি। একটা জিনিস জানবেন, এই যে একটু ডুকুর পর মিষ্টি খেলে না, শুনেছি যে একদম আরও মস্তি, চরম মস্তি আসে, চরম মস্তি। তো সেই চরম মস্তি বুঝতেই পারছি যে আর কি সাথে করে নিয়ে গেছে সে একদম সব আটঘাট জানে খুব ভালো করে। তো সেই জন্য আবার মিষ্টি তো হ্যাঁ হবেই, ছেলের জন্য পিটিশন জমা দিয়েছে, তো মিষ্টি তো নিয়ে যেতেই হবে, বলা যায় না নেক্সট ট্রেনেই হয়তো বা গাড়ি করেই হয়তো দেখবে একটু পরে সন্দীপ বাধ্য হচ্ছে গিয়ে গাড়ি করে এ নাও ছেলে নাও পিটিশন জমা দিচ্ছ, ছেলে নাও। তো সেই জন্য ছেলের জন্য তো আগে থেকে মিষ্টি টিষ্টি সব কিছু রাখতে হবে। ওইখানকার ওই এঁঠো খাবারগুলো, মানে হাফ খাওয়া খাবার যেগুলো উচ্ছিষ্ট, সেগুলোও কি ছেলের জন্য নিয়ে আসলো? বললো তো ওখানে বসে যে ছেলে খেতে ভালোবাসে, আমার মনে হয় ওই পিটিশন জমা দিয়েছে, তো তাই জন্য ওই খাবার যেগুলো উচ্ছিষ্ট সেটা তার সাথে মিষ্টি সমস্ত ও নিয়ে আসলো সাথে করে, যে এই ছেলে এলো বলে। তো বুঝতে পারছেন। তো যাই হোক, যখন লাস্টে
যে স্পিচটা দিচ্ছিল তাতেই আপনারা ভালো করে দেখে নেবেন যে ওর চোখ আর কথাও করে যে কথা বলছে তাতেই পুরো বোঝা যাচ্ছে যে ও অ্যালকোহল কনজামশন করেছে। এমনিতে দেখাই গেছে, গ্লাস দেখাই গেছে আর কথা যেভাবে বলছিলাম পুরো বোঝা যাচ্ছিল যে মেরে এসছে। তো যাই হোক, ভাবুন কি দাদা, এরকম দাদা ভাই পাওয়া যায় দুনিয়ায়? দাদা বসিয়ে একেবারে গুছিয়ে সুন্দর করে চায়না টাউনে নিয়ে গিয়ে পুরো খাওয়ালো। তো যাই হোক, দাদাও তো সুযোগ পেয়েছে না যে এরা কিছু দেখেনি, এদেরকে একটু দুনিয়া দেখানোর। তো যাই হোক, আমি যতদূর জানি যখন নতুন বিয়ে করেছিল তখনইও যথেষ্ট দুনিয়া দেখেছে, কারণ রুমালির বরের সাথে বেশ এমন জায়গায় ঘুরেছে, 5 স্টার হোটেলে যেরকম ঘুরেছে, যেগুলো কিন্তু মানে এগুলো ওর কাছে নতুন কিছু হওয়ার কথা নয়। কিন্তু যাই হোক, ওর কাছে প্রত্যেক সব কিছুই দেখি নতুন লাগে, যা দেখি নতুন লাগে। তো এবার আসি, বললাম যে একটা আপনাদের সাথে সত্যিকারের ঘটনা শেয়ার করব। তো এই ঘটনাটা হচ্ছে গিয়ে মহারাষ্ট্রের একটা গ্রামের ঘটনা। তো ওখানে একটি বাচ্চা তার মা আর বাবার সাথে থাকে। বাবা দিনমজুর খাটতে সারাদিন বেরিয়ে যায়, মা বাড়িতে থাকে। তো বাচ্চাটি স্কুলে যায়, স্কুল থেকে তারপর বাড়িতে আসে। তো একদিন শনিবার, সেদিন শনিবার দিন যেহেতু হাফ ছুটি ছিল, সে বাড়িতে চলে আসে। তো তারপর বাথরুমে যায়, বাথরুম করতে যায়। তো গ্রামের বাথরুম কি হয়, ওই ঝোপঝাড় জঙ্গলে যেতে হয়। তো সেই জঙ্গলে গেছে, তো অনেক ঘন্টা পেরিয়ে যাচ্ছে, প্রায় রাত হয়ে যাচ্ছে, তাও দেখছে আসছে না, বাচ্চাটা বাড়িতে ফিরছে না। তো মা তখন অগত্যা কেঁদে কেঁদে সবাইকে জানাচ্ছে যে আমার বাচ্চা ফিরছে না, কই দেখো বাচ্চা ফিরছে না। তো বাচ্চাটি খুব পপুলার ছিল গ্রামে, কারণ ও না একটু ভজন কীর্তন, গ্রামে যখনই কিছু হয় ও তাতে পার্টিসিপেট করে, খুব ধার্মিক ছেলেটি। তো সেই জন্য ওকে খুব সবাই মানে প্রত্যেকে গ্রামের খুব ভালোবাসে। তো তাকে খোঁজ করছে, তো কিছুতেই কিছু হয় না। এই করতে করতে মানে প্রায় ভোর হয়ে গেছে। তখন পুলিশে মানে থানায় খবর দিয়েছে, থানার থেকে লোক এসছে, সব চারদিক খুঁজে হঠাৎ করে দেখছে একজন ভদ্রলোক ভোরবেলা সে ওই টয়লেট করতে গেছে, গিয়ে দেখছে যে ঝোপের আড়ালে দেখছে একটা পা দেখা যাচ্ছে। তো সামনে গিয়ে দেখছে যে শুধু একটা পা। তো আর পাটা দেখে বোঝা যাচ্ছে যে ওই 11-12 বছরের একটা ছেলের পা। তো ওই আমাদের এই ছেলেটি, তারও কিন্তু বয়স তাই ছিল। তো সঙ্গে সঙ্গে সবাইকে ডেকে নিয়ে আসে, এবার আরও বেশি করে খোঁজ খবর করা হয়। তো সেখানে দেখা যায় যে আরও এরকম টুকরো বাচ্চার অংশ পাওয়া যায়। তো সেই টুকরো আর তার পরনে যে জামা, সেই দেখে চিহ্নিত করা হয় যে এই বাচ্চাটি যাকে খোঁজা হচ্ছে, ঠিক আছে। তো এইবার তো বোঝাই যায় যে এ আর নেই, কিন্তু মাথাটা পাওয়া যায় না। তো তারপর পুলিশের ডগ আসে, সেই পুলিশের ডগ বারবার করে যতবারই তাকে নেওয়া হয় ততবারই ওই বাচ্চার ছেলেটির বাড়ির সামনে গিয়ে ভৌ করতে থাকে। তো পুলিশ হয়তো ভেবেছে যেহেতু বাচ্চাটি বাড়ি থেকে বেরিয়েই তো জঙ্গলে গেছে, তাই জন্যই হয়তো ও আবার বাড়িতেই খুঁজছে। তো এরকমভাবে হতে থাকে। এরকম হতে সবার কাছে ডাকা হয়, সবার কাছ থেকে স্টেটমেন্ট নেওয়া হয়। তো সেই সময় মৌনী অমাবস্যা চলছিল। এটা ফেব্রুয়ারি মাসের ঘটনা। মৌনী অমাবস্যা চলছিল। আর গ্রাম দেহাতে জানেন যে অনেকেই আছে তান্ত্রিক ফান্ত্রিক, যারা কিনা এই বলি ফলি দেয়। তো এর মধ্যে একজনকে দেখা গেছে ভিখারির মতো, যার একটা কাঁধে একটা ঝুলি ছিল, অনেকে দেখেছে। তো তার খোঁজ করা হয়। তো যাই হোক, তার খোঁজ করতে করতে তাকে খুঁজে পাওয়া যায় না। তো এরপর দেখা যায় যে এদের বাড়িতে কে আছে। তো যাই হোক, এখানে পাড়া প্রতিবেশী এদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস জানা যায় যে এদের ফ্যামিলিতে সবচেয়ে বেশি আনাগোনা ছিল এই বাড়ির ভাগ্নের। মানে যে মারা গেছে তার পিসির ছেলে, তার খুব আনাগোনা ছিল। তো ভালো কথা, আসতেই পারে। যখন মামির বাড়িতে ভাগ্নে আসবে না, এটা তো মানে একটা অবাক কাণ্ড, তাই না? তো ভালো কথা, সে আসে। কিন্তু আরও অবাক করা কাণ্ড এটাই যে ভাগ্নে আসে তখনই যখন মামা দুপুরবেলা বাড়িতে কাজে থাকে না, ঠিক আছে। তো এই জিনিসটা জানার পর পুলিশের সন্দেহ হয়। তো কারণ এই বাচ্চাটার বয়স যেহেতু 12-13, তো ওর সাথে প্রেম ঘটিত কোনো জিনিস ওরা আইডিয়াতে আনছিলই না। ওদের মেন হচ্ছিল যে কোনো তান্ত্রিক ফান্ত্রিক ওই বলি ফলি দেওয়ার কোনো ব্যাপার করেছে, না হয় অন্য কোনো ব্যাপার। তো যাই হোক, তো তারপর জানেন যে বাচ্চাটার মানে ভাগ্নে খুব বেশি পরিমাণে আসে এমন সময় যে সময় মামা থাকে না। তো সেটা নিয়ে খুব ওদের মধ্যে একটা
খটকা লাগে, তখন এই ভাগ্নেকে ভালো করে জেরা করা হয়, খুব ভালো করে জেরা করা হয়। তো প্রথমে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তারপর ওরা একটা তুক্কা মারে, বলে যে আমরা কিন্তু সব জেনে গেছি, আমরা সব জেনে গেছি ওর সাথে কি হয়েছিল। তখনই এমন ঘটনা সামনে চলে আসে যেটা শুনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তো এই ভাগ্নের সাথেই এই বাচ্চার মায়ের প্রেম, মানে নিজের মামির সাথে তার প্রেম। সেটা কি জন্য, যে মামা যখন থাকতো না, প্রথম আসতো, তো ওই একবার দুবার আসাতে ভাগ্নের সাথে মামির একাকিত্বর ফায়দা নিয়ে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আর এমন সম্পর্ক, এমন নোংরা সম্পর্ক এদের মধ্যে, যে মানে তারপর সেটা একদিন আর দিন করতে করতে রোজ দিন প্রায় হতে থাকে। আর এই ছেলেটি কি করেছে, তার বন্ধুকেও বলে যে জানিস তো আমার না মামা থাকে না, আর আমার মামির সাথে আমি এরকম ব্যাপার। তো বন্ধুটা বলে তাহলে তোর মামিকে বল না, আমিও যদি তোদের সাথে যাই অসুবিধা আছে। তো সেই রকমভাবে ও মামিকে বলে যে আমি তো আছি, আমার বন্ধুও তোমার সাথে থাকতে চায়। তখন ওর মা সেটাতেও রাজি হয়ে যায়। তো এমনও দিন গেছে যে ওই ভদ্রমহিলা ভাগ্নে তার ভাগ্নের বন্ধু দুজনের সাথে একসাথে রুমে এনজয় করে। তো আর কখনো কখনো ভাগ্নে একা আসে, কখনো কখনো ভাগ্নের বন্ধু একা আসে। তো যেই দিনকার ঘটনা বলছি, সেই দিনকে ভাগ্নের বন্ধু সে মামির সাথে ছিল, আর মামি বাচ্চা যেহেতু হাফ ছুটি, সে চলে এসছিল। তো চলে এসে বাথরুমে গেছে, তার মধ্যে ভাগ্নের বন্ধু এসছে, আর মা ভুলেই গেছে যে আজকে শনিবার, বাচ্চা অলরেডি এসে গেছে, সে টয়লেট করতে গেছে। তো সে যখন টয়লেট করে ফিরেছে, দরজা এরকম ঢাকা দেওয়া ছিল, আবজানো ছিল, ছিটকিনি দেওয়া ছিল না, খুলেছে আর সে দেখেছে। আর সেই অত বাচ্চা ও মানে বোঝার আগেই এই ছেলেটি কী করেছে, ওর মাথায় একটা বাড়ি মেরেছে, একটা লাঠি দিয়ে। বাচ্চাটা সঙ্গে সঙ্গে শুধুমাত্র অজ্ঞান হয়ে গেছে। তারপর তাকে মেরে ওরকম টুকরো টুকরো করে জঙ্গলে চারিদিকে ছড়িয়ে দিয়ে এসছে। আর এই মাটি তখন মানে এতদিন ধরে অভিনয় করছিল যে আমার বাচ্চা হারিয়ে গেছে, আমার বাচ্চা কোথায় হারিয়ে গেছে। ভাবতে পারেন এই ঘটনা, এটা শুনে মানে একটা মহিলা, তার শরীরের খিদেটা তার কাছে কতটা ইম্পর্টেন্ট, যে তার বাচ্চা মরে যায় তার কোনো যায় আসে না। এটা একদম সত্যি ঘটনা মহারাষ্ট্রে। এর এত শরীরের খিদে যে নিজের বাচ্চাকে পর্যন্ত ও খেতে ছাড়েনি, যে বাচ্চাটা মরে গেল। এর পরেও কি বলবেন যে বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে? আর বলবেন? বলুন। তো আমার কাছে এটা একদম ক্লিয়ার হয়ে গেছে ভাই, আর কিছুই নয়। তো যাই হোক, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটুকুই বললাম যে তবে হ্যাঁ, আপনারা যদি ভেবে থাকেন যে এই কবিতা চোরের সাথে সম্পূর্ণ সম্পর্ক শেষ হয়ে গেছে, তাহলে বলবো না, একদম না। ওকে ধমকে ধামকে একটু দূরে রাখা হয়েছে। তবে কিছু মানুষ জানেন তো, ডবল রোল প্লে একবার যখন করে না, তখন সেটাতে করতে সে মাহির হয়ে যায়। একটা সময় ছিল একজনের বউ আরেকজনের গার্লফ্রেন্ড, তো এখনও যদি কারোর বউ আর অন্য কারোর গার্লফ্রেন্ড হয়, আপত্তি কিসের? আমি তো বলবো যে হাজব্যান্ড, তার তো এখনকার কারেন্ট হাজব্যান্ড তার তো কোনো উচিত না আপত্তি করার, তার তো উল্টে আরও সুযোগ করে দেওয়া উচিত, তাই না? একদম। আর তার উপর এইরকম সোনার ডিম পাড়া কেউ ছাড়ে? তো জানি না, আমার যতদূর মনে হচ্ছে যে এখন কিন্তু যা খরচাপাতি সব কিন্তু দাদার ওপর দিয়েই চলছে, এরকম হয় বুঝে নিন, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।